চিনতে গেল দিন ভবে কদিন আমরা কদিনকার জন্য এসেছি চোখ বন্ধ হলি সব পরীক্ষা তাই ভাবতে চিনতে গেল দিন ভবে আর কদিন দেখতে দেখতে বেলা বসে গেল যত আছেন কণ্ঠীধারী সকলকে আমি করজোরে অনুরোধ করি মায়েরা দেন একবার উলুধ্বনি বাবারা গৌরে প্রেমা এইবার চরম উঠেছে গান আমার প্রতিপক্ষ পাল্লার ভায়া জীবন অর্জুনের যে বাক্যবান আমি প্রায় হয়েছি এহেন মধুর লগ্নে আমার মতো অর্বাচীনের সাধ্য কি আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রহী তার সম্মুখে দাঁড়িয়ে হনুমানের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনে দর্শন করি যাই হোক আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করে কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন পথ অবলম্বন করে আপনাদের দেব বিষয় অবনত মস্তকে গ্রহণ করে পাল্লাদারের কথার সূত্র ধরে জ্ঞান ভান্ডারের দরজা খুলে দিয়ে বিতং বিতং করে আপনাদের চরণ প্রান্তে নিবেদন করে কিছু জিজ্ঞাসা করেছিলাম তদুত্তর আপনারা শুনলেন আমিও শুনলাম আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে আমিও বসে বসে শ্রবণ করছি আপনাদের যত ধিক ভালো লেগেছে আমারও তত ধিক ভালো লেগেছে আপনারা গলিয়ে জল আমি প্রায় গলবো গলবো হয়েছি কিন্তু বলতে বলতে যেই বলা বন্ধ করলে আর আমার বলা হলো না আমার অচিন দেশে খোঁজা মেরে বললো তুমি শ্রোতা নও তুমি বক্তা তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হয়ে আমার পাল্লাদারের ত্রুটি ভুল ভ্রান্তি কোথায় তুলে ধরার জন্য আমি দণ্ডায়মান হলাম এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জ্বলে কিচ্ছু করার থাকে না যার যখন চুলকুনি ওঠে চুলকুতে চুলকুতে কাপড় ফোটা ওঠে সে নিজে খেয়াল করে না তাতে বেটা ছেলে হোক আর বেটি ছেলে হোক যে চুলকোয় সেও আরাম পায় আর যে দেখে সেও আরাম পায় আর একটু হলি হয় আমি আমার পাল্লার জবনিকা করার আগে কিছু দাবি রেখেছিলাম সেই কথার সূত্র ধরি আমার ভায়া জীবন অর্জুন তার ভাষার কল্পনা জল্পনার আশ্রয় করে আমাকে একটা জায়গাতে এমন আঘাত করে যে দাদা বলে ডাকার অধিকার নাই বলে হনুকে মারো ঝাঁটা শুনে আমার গাটা হই করে উঠল কাঁটা সর্বনাশ এ দাদা বলে সম্বোধন করে ঝাঁটা মারছি এই হনু সম্পর্কে তো জ্ঞান নাই তুমি লেজ বিশিষ্ট শাখাত্মিক হনু দেখেছো আমি যে হনুমান সেটা লেজ বিশিষ্ট শাখাত্মিক হনুমান নয় আজ্ঞাবদ্ধ হরিয়ার দেশ থেকে রামচন্দ্রকে সাহায্য করার জন্য আমরা 7 জন এসেছিলাম নল নীল সুসেন জম্বুবান গয় গবাক্ষ আর হনুমান আর তুমি যে হনুমান দেখেছো বলছে ও হনুমান তেরে গেলে দাঁত খেঁচাবে আর তলাটাও দেখাবে হনুমানের তলা তো খোলা দেখাবার কি আছে যে হনুমানকে তুমি জাঁটা মারার কথা বলেছো যে আঘাত তুমি আজ দাদার প্রাণে দিয়েছো ক্ষমার অযোগ্য তোমাকে ক্ষমা করা যায় না যে হনুমান সাউন্ড বাড়া যে হনুমান মায়ের গর্ভে 18 মাস পর্যন্ত প্রসব হয় নাই অঞ্জনার গর্ভে 18 মাস কেশরী গিয়ে জোর হাতে বলল কোন মহাজন তুমি কে তুমি প্রসব হও আমি বলেছিলাম বাবা গো আমি তো প্রসব হতে পারবো না কারণ আমি উলঙ্গ হয়েছি মাতৃগর্ভে যখন জন্ম হয় মায়ের গর্ভে এই জীব জগৎ সবাই ঊর্ধ্বপদে এডমন্ডে মায়ের গর্ভে উলঙ্গ অবস্থায় আসে আমরা পৃথিবীতে যখন এসেছিলাম উলঙ্গ আবার যেদিনে যাব সেদিন উলঙ্গ
তাহলে আসতেও ল্যাংটা যেতেও ল্যাংটা, মাঝখানে কোয়াটা দিন কেবল কাপড় ধরে টানাটানি ওই আরম্ভ করেছে। বুঝতে পারছে না কতক্ষণ আছে আর বুঝতে পারছে না। এই মেশিন হাওয়া যেদিন বন্ধ হয়ে যাবে না, এই পাম্প দিলে আর হাওয়া লাগবে না, হাওয়াতে চলছে, দমে চলছে। আমি তো প্রসব হব না, তাহলে কি হবে? তোমার নারী হত্যা পাপ হবে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, নারী হত্যা সম পাপ নাই? তা বললে তুমি আমাকে গুরু ডেকে এনে মন্ত্র দাও, আমাকে কৌপিন দাও। কেশরী ব্রহ্মার সাধনায় সন্তুষ্ট করে বলল, প্রভু আপনি আমার সন্তান এবং আমার স্ত্রীকে বাঁচান। বলে কি করতে হবে? ওর কানে মন্ত্র দিতে হবে, বীজ মন্ত্র দিতে হবে আর কৌপিন দিতে হবে। ব্রহ্মা আমার পিতার কথা শুনে আমার কানে মন্ত্র দিয়ে 14 মুষ্টি আমাকে কৌপিন পড়াইলো মায়ের গর্ভে। আমি প্রসব হলাম। আমরা যখন প্রসব হই উলঙ্গ হয়ে নিজ লিঙ্গ মাতৃজনিতে ঘর্ষণ হয়, তাই নিজ লিঙ্গ মাতৃজনিতে যাতে স্পর্শ না করে তার জন্য আমি কৌপিন পরে প্রসব হলাম। কৌপিন পরে প্রসব হয়ে বললাম, মা গো এই নাও তোমার কৌপিন। আমি যে মন্ত্র পেয়েছি মা, সর্বস্ব হারানো মন্ত্র, আমি সেই সর্বস্ব হারানো মন্ত্রের সাধনের জন্য আমি যাব বনে, আমি আর সংসারে থাকব না। মা টিপে ধরেছিল, রাখতে পারে নাই ধরি। ক্ষুধার্ত হনুমান সূর্যকে লক্ষ্য করে আপেল গান করে যেমন ধরতে গেল, ইন্দ্রের বজ্রের আঘাতকে ভূমিতে পড়ে গেল, হনুটা গেল ভেঙে। আমার বাবা পবন বললাম, আমি ধর্মঘট করলাম। পবন আর বলবে না, পবন আর কর্ম করবে না, বাতাস কেউ পাবে না। 33 কোটি দেবতা এসে বলল, তুমি বন্ধ করো তোমার ধর্মঘট, তুমি তোলো ধর্মঘট, আমরা তোমার ছেলের হরি সমান করে দেব। ব্রহ্মা কুমণ্ডলের গঙ্গা জল এনে হনুমানের হনু দিয়ে সমান করে সেদিনে নাম রাখলো, আজ থেকে তোমার নাম হলো হনুমান। তাহলে ভাঙা হনু আমার যেদিন হলো সমান, সেদিন আমার নাম রাখা হলো হনুমান। বলে হনুমান দাঁত দেখায়, দেখাবি? দাঁত দেখাবে না? বিভীষণ জিজ্ঞাসা করছে, হনুমান তুমি প্রভুর উপরে দাসত্ব করতেছে, তুমি প্রভুকেই তো উপদেশ দিচ্ছ, কেমন করে তুমি ভগবান পেলে? তুমি কেমন করে ভগবানকে বশ করো? ঈশিত বশিত কাম বসিয়েছো, তুমি কামকে জয় করেছো, তুমি প্রভুকে বশ করেছো। তুমি বলো তুমি কোন মন্ত্রের দ্বারায়, কোন সাধনের দ্বারায় তুমি প্রভুকে বশ করেছো? হনুমান প্রথমে জীব দেখিয়ে দিল। জীব দেখার পর রামচন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বিভীষণ নিতে তোমার দাস হনুমান আমাকে জীব দেখালো, আমি তার অর্থটা বুঝতে পারলাম না। রামচন্দ্র বলেছিল, তুমি আবার যাও। আবার গিয়েছি। বলে হনুমান তুমি তোমার রামচন্দ্রকে বশ করলে কি করে? আমি প্রশ্ন রেখেছিলাম, তুমি ভগবানকে বশ করলে কি করে, পেলে কোথায়, কবে বন্ধুত্ব হলো, কেমন করে তোমার রথের সারথি হলো? একটার উত্তর নাই, একটা প্রশ্নের উত্তর নাই। আমি সব একটা একটা করে তুলে ধরে বলে আবার শুনবে। হনুমান তলাটা দেখিয়ে দিল, কারণ হনুমান তো ল্যাংটা হয়ে আছে। ছি ছি ছি, তোমার জ্ঞান নাই? বলে তোমার প্রভুকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, তোমার সখাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, আমি কেন তোমাকে এই ভাব দেখালাম। যদি কেউ ভগবানকে পেতে চায় তাহলে দুটো জিনিসকে সংযমী হতে হবে, একটা হলো জিহ্বা আর একটা হলো লিঙ্গ। বহু কথার বহু দোষ, বুঝে যে কথা কয়। এই জিহ্বাকে সংযত করো আর লিঙ্গকে সংযত করো যদি ভগবানকে বশ করতে চাও। এই দুটোকে বশ করতে পারলে সে ভগবানকে বশ করতে পারে। ওরা আমার তুমি, তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। এ গায়ে মানে না আপনি মোড়ল মাথায় ভাঙা ছাতা, এ সাগনে সাগে নুন যেটা না জাহাজ ভরা কথা। বৌমারা সংসারে যেমন হয় আটুনি,
পার ঘাটে জল শুকুলে যাব জবাব পড়ে পাটুনি আমার প্রতিপক্ষ অর্জুন ভাইয়া জীবনে কথা তেমনি আটুনি ওরে আমার লগন চাঁদা এ ডেলি করবে গগন চাঁদা লাগড়া কোন্দা ধারে প্যান্ডার বাস কালো টিকটিকি দেখলে পরে কাপড় চোপড় বাইচি ফিরে আমা ওই ছেলে বলে পঞ্চম রাস এখনো মানছি তোমাকে ভাইয়া জীবন বলি বেশি পাকামো করো না দিচ্ছি বলি তোমায় যখন বাঘ ভেগে যাই ছাড়ছি না ধর রোগী যেমন মৃত্যুকালে ঔষধ কাটায় দূরে ফেলে তোমার পেছনে আমি দাঁড়িয়ে গেছি যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য হনুমানকে ঝাঁটা মেরে তোমার ভূমিকাকে তুমি শ্রেষ্ঠত্ব করতে চাও সেই হনুমানের কপিন যদি হনুমানের নাম করে কপালে ঠেকিয়ে যদি কেউ ধারণ করে সে এত বড় ব্রহ্মচারী হবে তার ব্রহ্ম ক্ষয় হবার আর কোনো ভয় নাই নাই না হরি বল হরি বল হরি বল তাই তোমাকে সাবধান করি হনুমানের গুণ দেখাই প্রকাশ করি এই মানুষের সঙ্গে হনু তফাৎ কত আহার নিদ্রা মন্থন মানুষও খায় পশুও খায় মানুষ খেয়ে উঠে খায় মানুষ খাবার পেলে আবার খায় কিন্তু পশু একবার পেট ভরে গেলে আর খায় না একবার উদর পূর্ণ হলে আর খায় না মানুষ বিছানা পেলেই শোয় বাদ পেলেই শোয় আর পশু নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও শোয় না নির্দিষ্ট জায়গা ছাড়া পশু ঘুমায় না আর মানুষ বিছানা পেলেই শোবে বসতে পেলেই শোবে আর মৌথুন পশু বদর ছাড়া সতর হয়ে চাষ দেয় কিন্তু মানুষ এদের কোনো বাদ জ্ঞান নাই এদের আমাবস্যা নাই পূর্ণিমা নাই শনি নাই মঙ্গল নাই এরা যখন তখন জমিতে নাঙল দেয় ধান পেকে উঠেছে আবার যদি কেউ ট্রাক্টর চালায় সেই জমিতে ফসল পাবে তো পাবে ধান পেকে উঠেছে ধান কাটার সময় এরপরে আবার যদি কেউ ধানের বীজ ফেলতে যায় সেই ধানের জমির উপরে তাহলে আহার নিদ্রার মৌথুন পশু ঋতুকাল ছাড়া মৌথুন ক্রিয়া করে না আর মানুষ সুযোগ সন্ধানী দিনে বলবে বুন দেখতে করবে খুন দিনের বেলায় ফোঁটা আর রাতের বেলায় লাটা আমরা যদি কারোর সঙ্গে বন্ধু পাতাই তাহলে তো বন্ধুর ভাই আমার ভাই আমার ভাই বন্ধুর ভাই হবে নাকি বন্ধুর মা আমার মা বন্ধুর মা বন্ধুর ভাই আমার ভাই বন্ধুর ভাই আমার ভাই আমার ভাই বন্ধুর ভাই বন্ধুর বোন আমার বোন বন্ধুর বোন বন্ধুর বউ আমার বউ হবে না কেন হবে না মা টাকা দিতে পারবো বাবাটাকে দিতে পারবো ভাইটাকে দিতে পারবো বোনটাকে দিতে পারবো আর বউটা দিতে পারবো না কেমন বন্ধু যে বন্ধু পাতাবে তার তো বন্ধুর মাকে মা বলবে বন্ধু তো তার মাকে মা বলবে মা হবে তা বউটাই বা পাল্টাপাল্টি হবে না কেন ওটা হবে না ওখানে গন্ডগোল আছে এ কি করলো কৃষ্ণের সঙ্গে বন্ধু পাতায় তাহলে কিন্তু কৃষ্ণের বোন ওর বোন সেই কৃষ্ণের বোনকে দুর্যোধন চলল বিয়ে করতে 80 মণ হলুদ মেখে এই ঘাট দৌড় দিয়ে সুভদ্রাকে নিয়ে কেটে পড়ল তাহলে দিনের বেলায় হলো বোন রাতে করলে কোন এই মানুষের এত গুণ এরা দিনের বেলা যাকে বোন বলে রাতের বেলা তাকে খুন করে এইভাবে বলতে বলতে উস্কুল্লোর ভাবে ও লাগলো বলতে আপনারা লাগলেন বলতে আমি লাগলাম চলতে একটা মধুমঙ্গলের কাহিনী একটা প্রশ্নের উত্তর করতে যদি এত কথা বলতে হয় ভক্ত বড় শক্ত কথা গুরু থাকবে বসে কে ভক্ত কে গুরু ভজ ধাতু কহ প্রত্যয় করে হয় ভক্ত যিনি ভজনের কথা কইতে পারে সে হয় ভক্ত বৈষ্ণব সাহিত্যে কলম আছে অভক্তে জানে কি সাধারণ পুজো দেবে কোন জায়গায় ভক্ত হয়ে ভগবানের পুজো দিতে হয় কাম বীজ কাম গায়ত্রী এই হলো পূজার বিধি রসরাজ সিঙ্গার মূরতি ভজন ঘরে দেখা যায় সেই অনুসার পূজার প্রসাদ খেলে বদ্ধজীবের কর্ম করলে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রেম বাজারে চলে যায় অভক্তে জানে কি সাধারণ পুজো দেবে কোন জায়গায় ভজ ধাতু কহ প্রত্যয় করে ভক্ত
যিনি ভজনের কথা কইতে পারে গুরুকে গু শব্দ অন্ধকার শব্দে আলো, যে মনের অন্ধকারকে দূর করে চিদাকাশে জ্ঞান সূর্যের উদয় ঘটালো, সেই তো গুরু। যে কুলকুলের শক্তিকে জাগ্রত করলো, সেই তো গুরু। যে অন্ধকারকে দূরে সরিয়ে আলো জ্বেলে দিল। দেহ ছিল শ্মশানে সমান, গুরু এসে মন্ত্রদানে করলো ফুল বাগান। তাহলে যে গুরু এক অক্ষরে পঞ্চবীজ দেখায়, যে জন গুরুকে গুরু বলে মানিব, তখন ওই লোভী গুরু পাপী চেলা ফেলতে ঠেলতে কাদায় ফেলা। হরং করি, থান করি, কাপড় পরি, মালা নিয়ে, ঝোলা নিয়ে, চুল ডেকে গুরু সাজতে হবে না। এক অক্ষরে যিনি পঞ্চবীজকে দর্শন করাইতে পারে, তিনি হলেন গুরু। তাহলে দাদা গো, এখন আমি তোমার কথা শুনে জ্বলি মন আগুনে, যে কথাগুলো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কবির গানে, একটা মেয়ের যদি 5টা স্বামী হয়, তা মেয়েটা ভাগ হইলো কেমন করি? বউ একটা স্বামী 5টা ভাগ হবে কি করে? যদি যুধিষ্ঠিরের ঘরে যায় একটা স্বামী, তখন হবে 4টে দাও। যখন ভীমের ঘর খেয়ে যাবে, তখন ভীম হবে স্বামী, একটা ভাসুর, 3টে দেবর। যখন অর্জুনের ঘরে যাবে, 2টো ভাসুর, একটা স্বামী, 2টো দেবর। যখন নকুলের ঘরে যাবে, তখন একটা স্বামী, 3টে ভাসুর, একটা দেবর। আর যখন সহদেবের ঘরে যাবে, একটা স্বামী হবে, 4টে ভাসুর হবে। এক বৃক্ষের 2 মূল, 3 শাখা 4 ফুল। দিনে স্বামী, রেখে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর। কাকে দেবো যন্ত্রণা, কে শুনবে কথা, কে দেবে উত্তর? কথার নাম লতা ব্যাঙে ছিঁড়ে খায়। মা আই বড় থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়, বলে পাণ্ডবরা মরে নাই। কে বলে মরে নাই? 4 ভাই বক রাক্ষসের পুকুরে জল আনতে গিয়ে পাট ভাষা হয়েছিল। আপনাদের দেশে, আমাদের দেশে, ওনাদের দেশের সঙ্গে অনেক তফাৎ। আমাদের দেশে মেয়েরা বিধবা হলে শাঁখা সিঁদুর শাড়ি ফেলে। আমার মনে হয় ওনাদের দেশের মেয়েরা বিধবা হলে আংটি ফেলে। ও বললো না, 5 ভাই 5টা আংটি দিয়েছে বিয়ে করে। যে ভাইটা যখন মরবে, সেই আংটিটা খুলে ফেলবে। আংটি খুলে বিধবা হয়। আমাদের দেশে 4 রকমের মেয়ে আছে, একটা বিধবা, একটা সধবা, একটা অধবা, একটা ধবধবা। যার স্বামী আছে সে সধবা, যার স্বামী নাই সে বিধবা, যার স্বামী বিয়ে করে ছেড়ে পালিয়ে গিয়েছে সে হচ্ছে অধবা। এরকম মাল 2-4টে সব মেয়ে আছে, বিয়ে থাকা করে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আর যারা কোনো লাইসেন্স হয় নাই, সে হলো ধবধবা। তার স্বামী বলে বিধবা হবে, চিহ্ন থাকবে, তার বলছে আংটি খুলে ফেলবে। এধারে কে দীনবন্ধু না বটে প্রশ্নটা করলো, দান্যের দীনবন্ধু ভান্ডারী। উত্তর যা দিয়ে দিলে একবার পাক্কা উত্তর। ভাই বটে শ্রেষ্ঠ ভাব হচ্ছে না স্পষ্ট স্বভাব, অভাব নষ্ট কথাই যাচ্ছে জানা। ময়ূর হয় না কাল পেঁচা, ময়না তুল্য কাদা খোঁচা, লোলা পেটা খোলা চাচা, জ্ঞান নাই বোচার। এক বেটা চাষা গরু উঠছে না, জমিতে বতর হয়েছে, নাঙ্গল দিতে হবে। গরু শালা বুঝতে পারছে চাষা যখন এত জুত করে খোয়াইছে, আমাকে ববে। এক বইলে 2টো গরু আর একটা ঘোড়া থাকে। ঘোড়ার কাছে রাতের বেলায় গরুটা মনের দুঃখে বলছে, ভাই রে, মানে হালের ডাইনে গরু। আর ডাইনে গরুটাই বেশি মার খায়, বেশি খায়। আর ডাইন হাতে পাছন থাকে, সকালে ডাইনে গরু যত যাবে তত বেরোবে। বলে আর কত মার খাবো রে ভাই, তোর জীবনটাই ভালো, কি করি বলবো ভাই? তা বলছে উপায় আমি বলি দেবো, কিন্তু আমার নাম করলে হবে না। বলে কি উপায়? বলে সকালবেলা খেতে দেবে, পেট ভরি খেয়ে নিবি, শুয়ে পরিবার উঠবি না। ঘোড়া বুদ্ধি দিয়েছে, পেট ভরি খেয়ে শুয়ে পড়বি। মডল ভোরবেলায় খেতে দিয়েছে, গরু খেয়েছে, খেয়ে শুয়ে পড়ছে, আর উঠছে না। পায়ে গরু দাঁড়িয়ে আছে, ডাইনে গরু উঠছে না। এ খোঁচাখুচি করছে, তো উঠবে না, ইচ্ছা করে শুয়ে আছে। যদি কেউ জেগে ঘুমোয়, তাকে জাগানো যাবে? যদি কেউ ঘুমোয়, তাহলে তার ঘুম ভাঙা যেতে পারে। আর যদি কেউ জেগে ঘুমোয়, তাহলে পরে তাকে জাগানো যাবে। চাষার মাথা খারাপ, ছুটে বেড়াইছে, ডাক্তার ডাকছে। ডাক্তাররা বলছে, ভাই গরু ওঠানো সুস্থ আমাদের কাছে নাই। আসে গায়ে হাত দিয়ে দেখে গরু ঠিক আছে, সুস্থ গরু।
এ জ্বরও নাই, জ্বালাও নাই, ব্যথাও নাই, এ লাজ্জে মুচ্ছে সবই ঠিক আছে, তাহলে ব্যাপার এমন হইল কেন? এ চাষা মাথা পাগল হয়ে গেছে, ছুটে বেড়াইছে, ওষুধ খেয়ে দেবে। আমার মতো একটা চালাক লোক গাছতলায় বসে চাষাকে ঠকাইতে হবে। কে হইলো ভাই? মরক। তাহলে ভাই আমার মাথা খারাপ, গরু শুয়ে উঠছে না, নাঙ্গল জুততে হবে, আলু লাগাইতে হবে, জমিতে বতর উঠেছে। বলে ভাই আমার কাছে ওষুধ আছে। দে ভাই তোর পায়ে পড়ি। বলে পায়ে পড়লে ওষুধ পাওয়া যায় না, পয়সা দিতে হবে। বলে কত পয়সা লাগবে? বলে আমার কাছে 2 রকম পুড়িয়া আছে, একটা 5 টাকার পুড়িয়া, একটা 10 টাকার পুড়িয়া। বলে কাজ কি? বলে যদি 5 টাকার পুড়িয়া দাও তাহলে 40 কিলোমিটার বেগে গরু ছুটবে, আর যদি 10 টাকার পুড়িয়া দাও তাহলে 80 কিলোমিটার বেগে গরু ছুটবে। বলে কোথা দিতে হবে? মানে এই পুড়িয়াটা নিজে গরুর লেজটা তুলে তার গর্ভ দেশে গরু দিতে হবে, মানে গরুর পাছায় ঢুকিয়ে দিতে হবে। বলে ভাই দুটোই দে। বলে দুটো নিয়ে কি করবে? বলে একটা গরু করবো, একটা আমি নেবো। বলে কেন তুমি নেবো কেন? বলে আরে ভাই গরু যদি 40 কিলোমিটার বেগে ছোটে তা আমি তা 40 কিলোমিটার বেগে যেতে পারি না, তাহলে গরুটা তো হারিয়ে যাবে। তাহলে আমি লাগাবো, তাহলে আমি 80 কিলোমিটার বেগে ছুটে গিয়ে ওকে ওভারটেক করে গরুটাকে ধরবো। বলছে বেশ তাহলে নিয়ে যাও। একবারে যোগ্যলস্ত লঙ্কা, কঠিন ঝাল ওয়ালা লঙ্কার গুঁড়ি। ওষুধ অন্য কিছু না, ওষুধ হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ি। দুটো পুড়িয়া দিয়ে দিয়েছে, দুটো ডাব্বা, 15টা টাকা দিয়ে দিয়েছে। যে শালা একটা বিড়ি একটা দেশ লাইতে হইল। এবার বেটা গরু এবার উঠবা না শুয়ে থাকবা, দেখি এবার সুরসুর করে গিয়ে লেজটা তুলে ওই 5 টাকার পুড়িয়াটা খুলে মাল ঢুকিয়ে দিয়েছে। আর যেমন মাল দিয়েছে গরু অমনি গা গা করে লাফিয়ে উঠে মেরে দিয়েছে। শালা গরু তো ছুটতে লেগেছে, এ তখন খুলে দিয়ে 10 টাকার পুড়িয়াটা খুলে ও পেছনে মেরে দিয়েছে একটা। এ যেমন নিজের পাছায় মেরেছে থাবা, মলাম গেলাম শালা গরু মোড় একবার ছুটতে গিয়ে সামনে একটা পুকুর পেয়েছে, গরু পড়েছে ঝাম করি, শালা মোড়ল পড়েছে ঝাম করি, কাটা মাটি লিখে খুব শালা কি করে লঙ্কা তা যে পুড়িয়া আমি দিয়েছিলাম হাজার, ও যে জায়গাটা যে লাগিয়েছে পুড়িয়া ও মধুমঙ্গলের কাটা মাথা লাগিয়ে ওরা রেহাই হবে না। আমি যদি মনে করি তাহলে ঘুরিয়ে দাঁড় করাইতে পারি।